নমস্কার, ভাষা সংসদ পেজে আমি বিধ্বস্তা আত্মীয় এসেছি আমাদের নতুন অতিথিকে নিয়ে। তিনি সুদূর প্রবাসী এবং ভারতের নয়, একদম দেশের বাইরের প্রবাসী, কিন্তু বাংলা তার রক্ত এবং সেই জন্যই সেই ভালোবাসা থেকে একের পর এক অনুবাদের কাজ করে যাচ্ছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন তিনি সুদূর মস্কো থেকে এসেছেন। তিনি মিতা সেনগুপ্ত। আমাদের পেজে তাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার দিদি। নমস্কার। আমাকে সময় দেওয়ার জন্য প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটা করব, বাংলা তোমার মাতৃভাষা, হঠাৎ রুশি ভাষা কি করে ইচ্ছে বা কবে থেকে ইচ্ছে হলো? আমি আসলে গেছিলাম ও দেশে পড়াশোনা করতে। পড়াশোনা পর্ব শেষ হওয়ার পরে শুরু করি চাকরি শুরু করি আমি লেনিন লাইব্রেরি, আগে নাম ছিল, এখন রাশিয়ান স্টেট লাইব্রেরি। সেখানে কাজ করতে করতে বছর তিনেক আমি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে বাংলা পড়াই। সেই বাংলা পড়াতে গিয়ে রুশিদেরকে বাংলা পড়াতে গিয়ে আমার একটা অদ্ভুত মানে আমি বুঝতে পারি যে বাংলা ভাষাটাকে নিজের মাতৃভাষা হিসেবে পড়া এক জিনিস, আর বিদেশিদের ওটা পড়ানোটা আরেক জিনিস। মানে বিদেশিরা যখন অন্য কোনো বা আমাদের বাংলা ভাষা পড়ে, তাদেরকে পড়াতে গেলে সেটা নিজের ভাষাটাকেও নতুন করে জানা হয়। সেটা করতে গিয়েই আমার অনুবাদের প্রতি একটা ঝোঁক আসে, যে ভাষাটাকে একটুখানি বুঝে কেটে ছিঁড়ে অন্য ভাষার সঙ্গে কতটা মিল আছে কতটা মিল নেই, শব্দ রুশ ভাষায় যেগুলো আছে সেগুলোর ঠিক শব্দ বাংলা ভাষায় আছে কিনা, এই জিনিসগুলো করতে করতে আস্তে আস্তে আমার মধ্যে একটা মানে একটা নেশার মতো হয়ে যায়। তো পেশার পাশাপাশি তখন অনুবাদটাকে আমি একটা নেশা হিসাবে নিই এবং অনুবাদ করতে শুরু করি। তুমি এখানে কত বছর বয়সে মানে পড়তে বাইরে গেছো, বা তোমার ছোটবেলা এখানে কোথায় কেটেছে, পড়াশোনা কি করে? আমি ক্লাস 10 পাস করেছি হোলি চাইল্ড ইনস্টিটিউট থেকে। তারপরে হায়ার সেকেন্ডারি পাস করেছি বিডি গভর্নমেন্ট স্কুল থেকে সল্টলেক। তারপরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলাম ফিলসফি নিয়ে। সেখানে 1 বছরের মাথায় আমি ফিলোলজি নিয়ে পড়তে, রাশিয়ান ফিলোলজি নিয়ে পড়তে মস্কো চলে যাই। সেই থেকেই ওখানে যখন গেছি তখন আমার বয়স ছিল 19 বছর, 18-19 বছর। হ্যাঁ, যার মানে দেখা যাচ্ছে দিদি এখানে যতদিন হ্যাঁ, থেকেছেন তার থেকে বেশি অংশ কাটিয়ে দিয়েছেন রাশিয়ায় একদম এবং তাই। মস্কোতে। মূলত তারপরে আমরা শুনে নিলাম যে দিদির পড়াশোনা, তারপরে বাংলা পড়ানো এবং সেই ভালোবাসা থেকেই অনুবাদের সূচনা। তোমার প্রথম অনুবাদের একটু গল্প করো, মানে প্রথম আমার অনুবাদ মানে এমনি ছোটখাটো গল্প করতাম। সেই প্রথম একটা গল্প করেছিলাম, গল্প অনুবাদ করেছিলাম, সেটা বাংলাদেশে প্রথমে বেরিয়েছিল কালি ও কলম পত্রিকায়। এরকম কয়েকটা গল্প করেছিলাম। তারপরে যেটা সবচেয়ে কঠিন অনুবাদের কাজ ছিল আমার জন্য, এবং বলতে পারা যায় যে ওটাই আমাকে আরো বেশি অনুবাদের কাজে লেগে থাকার প্রেরণা যোগায় আর কি। সেটা হচ্ছে গেরাসিম লেবেদেবের লেখা 1805 সালে পুরনো রুশ ভাষায় ভারতীয় ব্রাহ্মণ্য ধর্মের রীতিনীতি নিয়ে একটা বই। উনি গেরাসিম লেবেদেব 10 বছর কলকাতায় ছিলেন এবং সেই সময়ে তিনি সংস্কৃত, বাংলা, আমাদের সমস্ত রীতিনীতি সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করেছিলেন, জানার চেষ্টা করেছিলেন, এই কারণে যে যাতে উনি উনার দেশবাসীকে আমাদের ধর্মের কথা, আমাদের রীতিনীতির কথা জানাতে পারেন। এবং সেই বইটা অনুবাদ করতে গিয়ে সত্যি কথা বলতে কি খুবই কঠিন ছিল, এই কারণে প্রথম কথা ওটা পুরনো রুশি ভাষা, এবং সেটা পুরনো রুশি ভাষা বলে আমি ওটা কথ্য বাংলায় করিনি, করেছিলাম সাধু ভাষায়। মানে চলিত বাংলা না করে করেছিলাম সাধু ভাষায়, যাতে ওই পুরনো রুশি ভাষার ফ্লেভারটা থাকে, সেটা যাতে চলে না যায়। তো সেটা মানে কাজটাকে এমনিতেই কঠিন করে দিয়েছিল। তাছাড়া উনার বইয়ের যে বিষয়বস্তু ছিল সেগুলো বাঙালি হয়ে বা হিন্দু হয়েও সব আমার জানা ছিল না, এবং জানা থাকাটা আমার খুব মানে খুব কম লোকই হয়তো আছে আমরা যারা এইভাবে আমাদের নিজেদের ধর্মটাকে, নিজেদের রীতিনীতিগুলোকে সেইভাবে, কারণ আমাদের কাছে ব্যাপারটা যেহেতু জন্মগত, সেই জন্য আমাদের কাছে ওটা নিয়ে কোনো
প্রশ্ন ওঠে না এবং সেটাকে আমরা কোনোদিন প্রশ্নও করি না, আমরা নামগুলো জানি, ব্যাস এই পর্যন্ত। উনি যেহেতু সেটা ওনার দেশবাসীকে জানাতে গেছিলেন, সেই জন্য সেটা নিয়ে উনি চর্চা করেছেন এবং সবচেয়ে যেটা বড় প্রবলেম হয়েছিল বিদেশি বলে উনি অনেক শব্দ ভুল শুনেছেন উচ্চারণ, এবং উনি যেরকম শুনেছেন সেরকমই লিখেছেন রুশ ভাষায় ট্রান্সক্রিপশন। তো সেটাই মস্ত বড় প্রবলেম হয়ে গেছিল, কারণ ওরকম বাংলা শব্দ নেই, বাংলা শব্দ কোনো ডিকশনারিতেও নেই, কোথাও নেই। তো তখন আমাকে ওই ধাঁধা সলভ করার মতো করে ভাবতে হয়েছে দিনের পর দিন যে উনি কি মিন করেছে। এবং পরবর্তী মানে যখন বইটা শুরু এবং শেষ যখন শুরু করার পর যখন কাজ করতে করতে শেষে পৌঁছেছি, তখন আমি বুঝতে পারি যে ওখানে একটা শব্দও কিন্তু উনি হঠাৎ করে লেখেননি বা মন গড়া নয়, সবকটা শব্দই আছে, খালি উনি কানে শুনেছেন ভুল বলে ওটার ভুল উনি বানান লিখেছেন বা ট্রান্সক্রিপশনে যাই হোক রুশি ভাষাতে যেগুলো লিখেছেন সেগুলো মানে খুবই অবদ্ধ মনে হয়েছিল। তো যাই হোক, বেশিরভাগ শব্দেরই রহস্য ভেদ করতে পেরেছিলাম, যেগুলো পারিনি সেগুলো ব্র্যাকেটে আলাদা করে রেখেছিলাম যাতে সেটা পাঠক পড়ে যদি বুঝতে পারে বা কোনো সন্ধান পায়, পরবর্তী গবেষণার বিষয় হিসেবে ওটা একটা মানে ওটাও একটা গবেষণার বিষয় হতে পারে আর কি। তো সেটা দিয়ে আমি শুরু করেছিলাম এবং ওটা করার পর আমার মনে হয়েছিল যে কঠিন লাগলেও ওটার মধ্যে আমি এটা খুব একটা আনন্দ খুঁজে পাই, যখন যেটা খুঁজছি শব্দ সেই শব্দটা পাওয়া, এইটা খুব আনন্দ দেয়। অনুবাদের এটাই মজা। হ্যাঁ, কারণ প্রতিটা দেশ প্রতিটি শব্দ আলাদা আলাদা হতে থাকে, হ্যাঁ, সেখান থেকে সঠিক শব্দটা বুঝে নেওয়া হ্যাঁ। যে কোনো অনুবাদকের কাছেই একটা চ্যালেঞ্জ। আর আমি চেষ্টা করি সবসময় সে যে ধরনের লেখাই হোক না কেন, ছোটদের গল্পই হোক কি বড়দেরই হোক গল্প হোক, বা যেমন গেরাসিম লেবেলের বইটা, সবসময় আমি চেষ্টা করি টেক্সটের কাছাকাছি থাকতে, কারণ আমি ভীষণভাবে মনে করি যে টেক্সট থেকে দূরে যাওয়া, এটা অনুবাদক হয়তো যদি খুব অ্যাম্বিশিয়াস হয় তখন সে চেষ্টা করে তার নিজের কিছু সেখানে যোগ করতে, কিন্তু এটা আমার মনে হয় খোদার উপর খোদকারি করা। এখানে খোদা লেখক, হ্যাঁ, সেখানে খোদকারি করার কোনো অধিকার অনুবাদকের থাকে বলে আমার মনে হয় না। তবে অনেকেই অবশ্য বেশিরভাগ লোকেই বলেন যে না, ভাবানুবাদটা বেশি দরকার, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, ভাবানুবাদ নিশ্চয়ই দরকার, কিন্তু নিজের আমার অনুবাদকের সুবিধার জন্য অনুবাদক যদি কোনো শব্দ যোগ করে বা বিয়োগ করে, সেটা অলরেডি মূল রচনা থেকে সরে যাওয়া হয়, আমি সেটার বিরোধী। একেবারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বইটি বোধ হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল 2013 সালে। এরপরেই আমাদের সঙ্গে দিদির কাজ শুরু হয়। পরপর 3টি বই এর মধ্যেই আমরা পড়ে ফেললাম। তার মধ্যে একটি বই সেটি হচ্ছে পুষ্টি। পুষ্টিকে নিয়ে রাশিয়ার মানুষ তো বটেই, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন অবিভক্ত সোভিয়েত যুক্তরাষ্ট্র, তখন আমাদের কাছে যে সমস্ত গল্পের বই এসে পৌঁছাতো তার মধ্যে একটা বড় অংশ ছিল পুষ্টিকে নিয়ে। ফলে পুষ্টিকে নিয়ে এই উন্মাদনাকে জাগিয়ে রাখার জন্যই দিদির সঙ্গে আমরা করে ফেলেছি একটি অনবদ্য কাজ, পুষ্টি। এই পুষ্টি করতে করতে তোমার অভিজ্ঞতা একটু বলো। সেটা ছিল এটা 25-এ বেরিয়েছে। 2024-এ পুষ্কিনের 225তম জন্মবার্ষিকী ছিল। তো সেই বছর আমার এই পুষ্কিনের উপর ছোটদের জন্য লেখা বইটার যিনি লেখক তার সাথে আমার পরিচয় হয়, এবং কথা প্রসঙ্গে তিনি বলেন যে তিনি এরকম একটা বই লিখেছেন। তো শুনেই তখন আমার মনে হলো যে এটা অনুবাদ করা দরকার। আমাদের বাঙালি বাচ্চারা যারা বড় হয়ে অন্য অনেক দেশে হয়তো যাবে, অনেক লেখকের লেখা পড়বে, অনেক দেশের লেখকের লেখা পড়বে, তো পুষ্কিনের গল্প, পুষ্কিনের নাম আমরা তো ছোটবেলায় স্কুলে থাকতেই শুনেছি। আমার এখনো মনে আছে বাবার সাথে গেছিলাম রুসলান ও লুদমিলা ফিল্মটা দেখতে, সেটাই আমার প্রথম পুষ্কিনের সাথে পরিচয় বলা যেতে পারে। তো আমার মনে হলো যে আমরা ছোটবেলায় যে রাশিয়ান বইগুলো পড়ে পাতা উল্টিয়ে রঙিন ছবি দেখে যে আনন্দ পেয়েছি, সেই আনন্দের ভাগ যাতে এখনকার বর্তমানের বাচ্চারাও পায়, তাই জন্য আমার মনে হলো যে এই কাজটা আমার করা উচিত। তো সেই থেকে এই বইটা অনুবাদের কথা ভাবি, এবং বিতস্তা
এমন একজন মানুষ যে ভালো জিনিস খুব ভালো মানে নিতে পারে এবং সেটাকে সবসময় সাপোর্ট করে। সেই জন্য ওর সাথে আমার কাজ করতে খুবই ভালো লাগে। ওকে বলার সঙ্গে সঙ্গে ও বললো, হ্যাঁ পুষ্কিনকে তো আমরা সবাই ভালোবাসি। তো সেই থেকেই অনুবাদও হলো এবং প্রকাশও হলো বইটা। এবং পুষ্কিনের পাশাপাশি আরেকটি বই একই বছর আমরা করেছি, কৃষ্ণাচার্যের নিয়ম লঙ্ঘন। এবং ওইটা করতে করতে আমি জানি না অনুবাদিকা কেমন লিখেছিলেন, কিন্তু আমি কিন্তু পড়তে পড়তে দারুণ মজা পেয়েছিলাম। এবং প্রায় যখন আমাদের কাজগুলো চলতো আমি পড়তাম আর হাসতাম নিজের মনে। তোমার কি মনে হয়েছিল করতে করতে? আমারও খুবই ভালো লেগেছিল, কারণ এই ভদ্রলোক যিনি এই দ্বিতীয় বইটার লেখক আর কি, গ্রিগরি ওস্তের, উনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। তার লেখা বই পড়ে অনেক জেনারেশন রাশিয়ানরা বড় হয়েছে। এবং ওনার লেখার মধ্যে এমন একটা ব্যাপার আছে যে উনি বাচ্চাদের ভাবতে শেখান। এই নয় যে খালি বাচ্চাদের গল্প বলে আনন্দ দেওয়ার ব্যাপারটা থাকে, উনি এমন ভাবে লেখেন যাতে বাচ্চারা সেটা নিয়ে ভাবতে শুরু করে। আর বাচ্চাদের একটা টেন্ডেন্সি আছে, যেটা বলা হয় সেটার উল্টোটা করে তারা। তো উনার বইতে উনি সমস্ত উপদেশ দিয়েছেন যেটা না করা মানে করা উচিত নয়, তাহলে আর কি বাচ্চারা ঠিকটা করবে যেটা উচিত কাজ, এরকম একটা ব্যাপার। আর এমন মজা করে উনি লেখেন যে বাচ্চা কেন বড়দেরও পড়তে খারাপ লাগে না। সেই জন্য আমি বিতস্তা বিতস্তা যেমন এসেছে আমিও হেসেছি এবং অনুবাদ করেছি। এবার আরেকটি বই যেটি আমাদের স্বপ্ন প্রকাশিত হয়েছে 2026-এর বই মেলায়, এটি লাইব্রেরিকে কেন্দ্র করে এবং অসাধারণ একটি দ্রুতি না, সেটা নিয়ে একটু বলো। জনসমক্ষে পাঠ। হ্যাঁ, এই জনসমক্ষে পাঠ এটা আসলে একটা স্পেকটাকল, একটা নাটক। সেটা মেনলি লাইব্রেরিগুলোতেই হয়। লাইব্রেরিগুলোতে হয় তার কারণ হচ্ছে এখানে কেন্দ্রীয় চরিত্র একটা লাইব্রেরির হল, যেখানে একটি মেয়ে এবং রাত্রের অন্ধকারে লুকিয়ে একটি ছেলে ঢুকে পড়ে, জাস্ট বই স্ক্যান করে কোনো একটা সিস্টেমে ঢুকিয়ে দেওয়া যাতে সবার অ্যাক্সেস থাকে সেই ইয়েতে। কিন্তু সেখানে তাদের একটা মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো এই নাটকটা আমাদের লাইব্রেরিতে হয়েছিল, মানে আমাদের ডিপার্টমেন্টে হয়েছিল। ডিপার্টমেন্ট হচ্ছে ওরিয়েন্টাল সেন্টার, ওরিয়েন্টাল ডিপার্টমেন্ট, সেখানে হয়েছিল। তো সেটা প্রায় কত বছর আগে, 10 বছর 10-12 আগে তো হবে। তো সেটা যখন দেখি, দেখার পরে যিনি নাটকটির লেখক তিনিও এসেছিলেন সেদিন অনুষ্ঠানে। তো তাকে আমি তার সাথে দেখা করে আমি বলি যে আমার নাটকটা খুব ভালো লেগেছে, বাঙালি খুব নাট্যপ্রেমী জাতি, আমার মনে হয় বাঙালিদের এটা ভালো লাগবে, আমি এটা অনুবাদ করতে চাই। এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে পারমিশন দেয়। তারপরে আমি বছর 10 আগে বোধহয় এটার অনুবাদ হয়ে গেছিল, কিন্তু পড়েছিল। সমস্ত কাজই যখন সঠিক সময় আসে তখনই সেটা হয়ে ওঠে, বাস্তবায়িত হয়। তা না, সময় না এলে কোনো কিছুই হয় না। তো এই বছর 10-12 কেটে গেছে ইতিমধ্যে। তো হঠাৎ আমার মনে পড়লো, আচ্ছা বিতস্তাকে বলে দেখি। বিতস্তাকে বলা মাত্র বিতস্তা খুব খুশি হলো, কারণ ও নিজেও লাইব্রেরির সাথে এক সময় যুক্ত ছিল। তো ওই আর কি, মানে সমস্ত কিছু এরকম ভাবেই হয় যে একটা ঢিল পরে হয়তো জলে, তারপরে সেটা একটা একটা করে চক্র হতে থাকে, তারপরে কখনো গিয়ে সেটা ইয়েতে ডাঙা এসে থাকে আর কি। তো যাই হোক, বিতস্তাকে এটার যখন আমি ম্যানুস্ক্রিপ্ট পাঠালাম, ও পড়ে বলল আমার তো খুবই ভালো লেগেছে, চলো ওটা করা যাক। তো এইভাবেই 3 নম্বর বইটাও প্রকাশ হলো। আমার মনে হয় যে এটা শ্রুতি নাটক হিসাবেও চলতে পারে। এবং যে লাইব্রেরি গুলো তো আজকাল মোটামুটি খালিই পড়ে থাকে, লোকজন যায় কম ওখানে। আসলে এখন লাইব্রেরি নিয়ে লোকে খুব ভাবনা চিন্তা করছে, লাইব্রেরিয়ানরাও যে কিভাবে মানে লোকজনকে লাইব্রেরি মুখী করা যায়। তো আমার সেখানে মনে হলো যে পশ্চিমবঙ্গে তো অনেক লাইব্রেরি পড়ে আছে, এটার জন্য বেশি কিছু দরকারও নেই। মানে লাইব্রেরির যে কোনো একটা রিডিং রুম হলেই হলো, আর কিছুই দরকার নেই। আর দুজন চরিত্র, একটি ছেলে একটি মেয়ে। আর ওই লাইব্রেরির রিডিং রুমের সিট গুলোই দর্শকদের আসন হতে পারে, তেমন কিছু কাঠখড় পোড়াবার দরকার নেই আর কি। তো যাই হোক, অনুবাদ হয়েছে। এখন যদি কারোর মনে হয় যে সেটা মঞ্চস্থ করবেন বা কোনো লাইব্রেরিতে করবেন, তাহলে আমার আর বিতস্তার কাজের আমরা একটা ইয়ে পাবো আর কি। একেবারেই তাই।
এবং আমার মনে হয় যে রাশিয়ার সঙ্গে ভারতের দৃঢ় একটা যোগাযোগ রয়েছে বহু পূর্ব থেকে। এবং আমরা ছোটবেলায় কিন্তু রাশিয়ান অনেক অনুবাদ পড়েই বড় হয়েছি। নেতাজির হাত ধরে বাঙালি ঘরে ঘরে আবার এই রাশিয়ান ভাষার চর্চা শুরু হোক। আমরা এতক্ষণ কথা বললাম স্মিতা সেনগুপ্তের সঙ্গে মস্কো মস্কোতে লাইব্রেরির এথনমিক ডিপার্টমেন্টের তিনি প্রধানা। তার অনুদিত ৩ খানা বই আমরা ইতিমধ্যেই অনুবাদ করে পাঠকের কাছে পৌঁছে দিতে পেরেছি। এ আমাদের সৌভাগ্য। দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আর দর্শক, আমরা এইভাবেই নতুন নতুন লেখকদের সঙ্গে অনুবাদকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় দেব, পরিচয় করিয়ে দেব, আপনাদের প্রশ্ন শুনবো, উত্তর দেব। আমাদের ইউটিউব পেজের দিকে লক্ষ্য রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, দাস্তা।